গবেষণা ছাড়া কোনো জাতি উন্নতি করতে পারে না বললেন প্রধানমন্ত্রী। বিজ্ঞান শিক্ষার উন্নয়নে কাজ করার তাগিদ। পাল্টাপাল্টি কর্মসূচিতে থমথমে ঢাকা বিশ্ববিদ্যালয়। বিকেলে কোটা আন্দোলনকারীদের বিক্ষোভ। পাল্টা কর্মসূচিতে দুপুরে মাঠে নামছে ছাত্রলীগ। বর্ষায় নদ নদীতে প্রাণ ফিরলেও জলে মিলছে না মাছ। নদী দূষণে ২০ বছরে $৫১ বিলিয়ন ক্ষতির মুখে পড়বে দেশ, বলছে বিশ্বব্যাংক। এবং জনবল সংকটে বন্ধ গোপালগঞ্জের শেখ শায়েরা খাতুন মেডিকেলের ১৬ বিভাগ। সুবিধা বঞ্চিত স্থানীয়রা, ক্রমান্বয়ে চালুর আশ্বাস কর্তৃপক্ষের। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মার্জিয়া তিশা। এবার বিস্তারিত। মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের মাধ্যমে এই স্বাধীনতা, যুগ যুগ ধরে তাদের সম্মান দেখানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিজ্ঞান ও গবেষণা ছাড়া কোনো দেশ উন্নতি লাভ করতে পারে না। বিজ্ঞান শিক্ষার উন্নয়নে আওয়ামী লীগ সরকারই প্রথম কাজ শুরু করে। বিএনপি ক্ষমতায় এসে ফেলোশিপ বন্ধ করে দেয়। এতে অনেক মানুষ বিপদে পড়ে। 2001 থেকে 2008 দেশ একটা অন্ধকার সময় পার করে। দেশের প্রতিটি উপজেলার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ও বিজ্ঞান শিক্ষার জন্য বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ শিক্ষার উন্নয়ন বিভিন্ন বিশ্ববিদ্যালয় বর্তমান সরকারই প্রতিষ্ঠা করে। বিশ্বের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার জন্য বিভিন্ন খাতের 48 জন স্কলার প্রধানমন্ত্রীর ফেলোশিপ পেয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কার্যালয়ের মাস্টার্স ও পিএইচডি করার জন্য তাদের ফেলোশিপ প্রদান করেন। আমি 96 সালে সরকারে সেই ফেলোশিপ দিয়েছিলাম, যেটা আমি আগেই বললাম যে মাঝামাঝি পথায় যখনই বিএনপি ক্ষমতা আসলো, খালেদা জিয়া এসে সেটা বন্ধ করে দিল। অনেকে বিপদে পড়লো। মানুষ তো আর চিরদিন বেঁচে থাকে না। হ্যাঁ, পরপর 4 বার ক্ষমতা এসেছি, অনেক কাজ করার সুযোগ পাচ্ছি, মানুষের জীবন মান উন্নত করতে পেরেছি। বাংলাদেশ আর সেই 15 বছর বা 20 বছর আগের বাংলাদেশ না, এখন একটা পরিবর্তন হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিলেন বলেই 2007 থেকে তাকে গ্রেফতার করা হয়েছিল। আওয়ামী লীগের গণতান্ত্রিক আন্দোলনের কারণেই জননেত্রী শেখ হাসিনা মুক্তি পেয়েছিলেন এবং খালেদা জিয়াও মুক্তি পেয়েছিলেন। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবন্দী দিবস উপলক্ষে তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। যারা রাজাকার স্লোগান দিয়েছে তারা মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাস করে না, তাদের চিহ্নিত করা হচ্ছে। দেশে কোনো ধরনের বিশৃঙ্খলা আওয়ামী লীগ ও তার নেতাকর্মীরা সহ্য করবে না বলেও জানান তিনি। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে আজ বিকেল 3টায় সারা দেশে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার সহ এক দফা দাবি আদায়ে আন্দোলনে সম্পৃক্ত হতে সর্বস্তরের জনগণের প্রতিও আহ্বান জানান তারা। এদিকে আন্দোলন ঘিরে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কারে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে দফায় দফায় ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় দুপুর 1টায় রাজু ভাস্কর্যের সামনে প্রতিবাদ সমাবেশ করবে ছাত্রলীগ। পাশাপাশি বিকেল 1টায় আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ঢাকা বিশ্ববিদ্যালয় পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হুমায়ুন কবির। হুমায়ুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই মুহূর্তে কি পরিস্থিতি দেখছেন এবং পুলিশের ভূমিকা কেমন দেখছেন? এলাকা রাজু ভাস্কর্যের সামনে আপনি দেখতে পাচ্ছেন যে আমার পিছনে যে অর্থাৎ একটা আছে, দুপুর 1টার দিকে কিন্তু ছাত্রলীগের যারা তারা কিন্তু এখানে একটা প্রতিবাদ সমাবেশ করার কথা ছিল। গতকালকে যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যে ধাওয়া পাল্টা দেওয়া মতো যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে তার প্রতিবাদে কিন্তু এখানে এখনো পর্যন্ত আমরা ছাত্রলীগের যে প্রতিবাদ সমাবেশটা হওয়ার কথা কিন্তু কাউকে আমরা এখনো দেখতে পাচ্ছি না। পাশাপাশি যে অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আছে তাদেরকে আমরা দেখতে পাচ্ছি না, যেহেতু তাদের 3টা ক্যাম্পাসে কর্মসূচি রয়েছে সে প্রেক্ষিতে তাদেরকে এখনো কিন্তু দেখা যাচ্ছে না। এখানে অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কবি নজরুল এবং কিছু
সোহরাওয়ার্দী কলেজের যে ছাত্রলীগের যে নেতাকর্মী যারা আছে তারা রাজু ভাস্কর্যের সামনে কিন্তু একটা দিকে প্রতিবাদ সমাবেশ করার কথা, কিন্তু এখনো পর্যন্ত তারা তাদেরকে এখানে দেখা যায় না। আমরা যতটুকু খবর পেয়েছি যে অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা কিন্তু এখনো শান্ত অবস্থা বিরাজ করছে। পাশাপাশি কিন্তু ঢাকার বিভিন্ন এলাকা কিন্তু এই যে কোটা সংস্কারের দাবিতে যে আন্দোলনরত যে শিক্ষার্থী যারা আছে তারা কিন্তু সড়ক অবরোধ করেছে। তারা আমরা যতটুকু সংবাদ পেয়েছি সেটা হচ্ছে যে অর্থাৎ উত্তরাতে তারা সড়কে অবরোধ করেছে, সেখানেও ধাওয়া পাল্টা দেওয়ার মতো ঘটনা ঘটছে। অর্থাৎ তিতুমির কলেজের ছাত্ররা কিন্তু বিভিন্ন জায়গায় তারা অবস্থান নিয়েছে। তো নতুন বাজার এবং কি অর্থাৎ কাজলা যাত্রাবাড়ি এলাকা এবং কি মোহাম্মদপুরের দিকে যে আন্দোলনরত যে শিক্ষার্থী যারা আছে তারা কিন্তু তাদের যে দাবি, এক দফা দাবি আদায় অর্থাৎ 5% কোটা সংরক্ষণ করে যে সংসদ আইন পাশ করার দাবিতে তাদের ছাত্র অর্থাৎ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি বাস্তবায়নে তারা কিন্তু মাঠে রয়েছেন। তো আমরা অর্থাৎ দুপুরের দিকে আমরা আরেকটা সংবাদ পেয়েছি যে ছাত্রদের যেসব নেতা কর্মী তারা আছে তারা কিন্তু ছাত্রদের কোটা সংস্কার আন্দোলনের তারা একতা প্রকাশ করে কিন্তু তারা মাঠে থাকার ঘোষণা দিয়েছে। আগামীকালে প্রত্যেকটি অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক ক্যাম্পাসে তারা বিক্ষোভ মিছিল করার ঘোষণা দিয়েছে। তো এখনো পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা পরিবেশ শান্ত রয়েছে। এখানে এখনো কোনো আমরা আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যকে আমরা দেখতে পাই না। তবে অর্থাৎ ডিসি বাসভবনের সামনে কিন্তু কিছু সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য তার নিরাপত্তা নিয়োজিত রয়েছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। মার্জিয়া। হুমায়ুন, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে পরিস্থিতি জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী জিয়াউদ্দিন। জিয়া, ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি আমাদেরকে জানাবেন এবং শিক্ষার্থীরা কি বলছেন। যদি আমি জাহাঙ্গীরনগরের বিষয়ে জানতে গতকাল সাধারণ শিক্ষার্থীদের সাথে কিন্তু বাধা করা হয়। সাধারণ শিক্ষার্থী গতকাল রাতে তারা কিন্তু কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় সবাই জড়ো হয়ে তারা কিন্তু তারা আন্দোলনে আন্দোলন মেনে না নিলে এক দফা আন্দোলন চলতে আমার জাহাঙ্গীরনগর থেকে আপনাকে ধন্যবাদ। বর্ষায় প্রাণ ফিরেছে দেশের নদ নদীতে, তবে আগের মতো মাছের দেখা মেলে না বর্ষার জলে। বিশ্বব্যাংকের এক প্রতিবেদন বলছে নদী দূষণের কারণে আগামী 20 বছরে $51 বিলিয়ন ক্ষতির মুখে পড়বে বাংলাদেশ। কিন্তু কেন এই পরিবর্তন, কি উপায় রক্ষা পাবার এবং কি বলছেন গবেষকরা, জানতে চেয়েছেন সহকর্মী উষা ফেরদৌস। বর্ষায় প্রাণ ফিরে পাওয়া জলবতী যৌবনা নদীতে সবুজ কচুরিপানা জুড়েই ছোট পাখিদের খাবারের খোঁজে ছোটাছুটি, কিংবা বর্ষা নদীর জলের উল্লাস আর উচ্ছ্বাস দেখে আপন মনে নদীর আকাশ জুড়ে উড়ে বেড়াচ্ছে মুক্ত বিহঙ্গ। এসব স্বাভাবিকভাবেই আন্দোলিত করে মন। বাংলাদেশের ভূপ্রকৃতি ও সংস্কৃতি দুটোই নদী বিধৌত বদ্বীপ দ্বারা প্রভাবিত। একসময় 700 নদী দেশ জুড়ে প্রবাহিত হলেও এখন সারা বছর প্রবাহিত নদীর সংখ্যা 230টি। যাদের জীবন জীবিকা জুড়েই নদী, তারাই বর্ষার নদী দেখে হয় বিষণ্ণ ক্লান্ত। বর্তমান বর্ষায় না কোনো সময় নদীতে মাছ পাওয়া যাচ্ছে না। এই ময়লা আবর্জনা নদীতে ফেলার কারণে কোনো মাছ থাকতেছে না। ট্যানারির পানিগুলো আইসা মনে করেন যে নদী পানি দূষিত করে। এই নদীতে একেবারে মনে করেন মুন্সিগঞ্জ পর্যন্ত এর ভিতরে মাছ থাকে না। প্রধানমন্ত্রীর কাছে এইটুকু আবেদন করব, অন্য কিছু ফেলানো না হয়, নদীর পানি পরিষ্কার থাকবে সারা বছর, এই নদীতে মাছ আবাদ হবে, এইখানে শত শত মানুষ জীবিকা নির্বাহ করবে।
বর্ষার আগে পরে নদীগুলো আর বেঁচে থাকে না। বিশ্বব্যাংকের 2018 সালের দেশভিত্তিক পরিবেশ বিশ্লেষণ অনুযায়ী নদী দূষণের কারণে প্রতি বছর $2.83 বিলিয়ন হারাচ্ছে দেশ। আগামী 20 বছরে এর পরিমাণ বেড়ে দাঁড়াবে 51 বিলিয়নে। আমাদের শহর থেকে যে সমস্ত বর্জ্যগুলো নদীতে এসে পড়ে সেইগুলোর মধ্যে কেমিক্যাল ওয়েস্টের একটা বড় একটা অংশ আছে, কেমিক্যাল ওয়েস্টের। এবং এই ওয়েস্টটাকে যদি আপনি কনসিডার করেন, এই ওয়েস্টের ফলে বায়োডাইভার্সিটি ধ্বংস হতে বাধ্য। যদি এই বর্জ্য ব্যবস্থাপনাকে যদি প্রপারলি যদি ম্যানেজ না করতে পারে, ব্যবস্থাপনা যদি সায়েন্টিফিক না হয়, তাহলে এইটা আমাদের এনভায়রনমেন্ট ইকোসিস্টেমের উপরে লং টার্ম অনেক মারাত্মক একটা ইফেক্ট পড়বে। মাছ ও অন্যান্য জলজ প্রাণী বসবাসের জন্য প্রতি লিটার পানিতে অক্সিজেনের পরিমাণ 5 মিলিগ্রাম বা তার বেশি থাকা প্রয়োজন। জাতীয় রাজস্ব খাতে মৎস্য আয় যদি যোগ করতে হয়, তাহলে আমাদেরকে এইটা নিয়ে একটা গবেষণার দরকার আছে, এবং যদি প্রপার গবেষণা করা যায় এবং সেই অনুযায়ী যদি কাজ করা যায়, আশা করি আমরা কিছুটা ফেরত আসতে পারবো। পরিপূর্ণ হবে বলে আমার মনে হয় না। নদী জীবন্ত সত্তা, তারও আছে প্রাণ, অনুভূতি। সেই অনুভূতির সঙ্গে মানুষেরও একাত্মতা রয়েছে। তাই সভ্যতার প্রয়োজনেই বাঁচাতে হবে নদীকে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। জনবল সংকটে চালু হচ্ছে না গোপালগঞ্জ শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের 16টি বিভাগের সেবা কার্যক্রম। সেবা বঞ্চিত হয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা খুলনা ছুটতে হচ্ছে হাসপাতালটিতে চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষের। এতে চরম ভোগান্তি পোহাচ্ছেন রোগী ও সাধারণ স্বজনরা। খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে মাত্র 3টি বিভাগের সেবা কার্যক্রম। দ্রুত সব বিভাগের সেবা চালু হলে দূর হবে এ জেলার মানুষের সীমাহীন ভোগান্তি। আর কর্তৃপক্ষ বলছে, জনবল সংকটের সমাধান হলে ক্রমান্বয়ে চালু করা হবে সব বিভাগ। গোপালগঞ্জ থেকে দর্শক, রাজধানীর সার্বিক পরিস্থিতি জানাতে মিরপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রেজা খান। আমরা আছি এখন 10 নম্বর গোল চত্বরে। 10 নম্বর গোল চত্বরের পরিস্থিতি কিন্তু সকাল থেকেই বিভিন্ন ধরনের হয়েছে, রং বদলেছে বিভিন্ন সময়। আপনি জানেন যে সকালবেলায় কিন্তু কোটা বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা মিরপুর 10 নম্বরের গোল চত্বরটি কিন্তু ঘিরে ফেলে এবং এখানে তারা এক ধরনের নৈরাজ্যজনক পরিস্থিতির তৈরি করেছিল এবং চতুর্মুখী যে যান চলাচল, সেই যান চলাচল বন্ধ করে দিয়েছিল এই কোটা বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। পরবর্তীতে এখানকার স্থানীয় সংসদ সদস্য, সাবেক শিল্প প্রতিমন্ত্রী আলহাজ কামাল আহমেদ মজুমদার এবং ঢাকা 14 আসনের সংসদ সদস্য মাইনুল হোসেন খান নিখিল এবং যুবলীগ সহযোগী আওয়ামী লীগের সকল সংগঠনের নেতাকর্মীরা কিন্তু যেই যান চলাচলের বিরুদ্ধে অবস্থান নিয়ে তারা কিন্তু এই কোটা আন্দোলনের ছাত্রদেরকে হটিয়ে দেয় এখান থেকে, এবং তেমন কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনা এখানে ঘটেনি। তবে কিছুটা ধাওয়া পাল্টা দেওয়া হয়েছিল। এখন কিন্তু পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে এবং যান চলাচল শুরু হয়েছে। অর্থাৎ ঘন্টা 2-3 ঘন্টার মতো যান চলাচল এখানে অব্যাহত ছিল। তবে সাবেক শিল্প প্রতিমন্ত্রী ঢাকা 15 আসনের সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদার এখানে আসার পরই পরিস্থিতি পাল্টে যায় এবং এখানে রাস্তাঘাট তিনি অবরুদ্ধ থেকে মুক্ত করে দেন এবং এখন মোটামুটি স্বাভাবিক আছে। তবে আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এখনো এখানে অবস্থান করছে যাতে যান চলাচল স্বাভাবিক থাকে। এই ছিল মিরপুর 10 নম্বর গোল চত্বর থেকে সব শেষ আপডেট। পরের ঘন্টায় অন্য কোনো আপডেট থাকলে আমরা আপনাদেরকে জানাতে পারবো। রেজা, আপনাকে ধন্যবাদ। সারা দেশে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও দুর্ভোগ বেড়েছে বানভাসী ও ভাঙন কবলিত মানুষদের। হাজার হাজার বসত ভিটা, ফসলি জমি, রাস্তাঘাট তলিয়ে থাকায় মানবেতর জীবনযাপন করছে অনেকেই। দেখা দিয়েছে খাদ্য জলের তীব্র সংকট। এছাড়া পানিবাহিত নানা রোগেরও আক্রান্ত হচ্ছে বানভাসীরা। বিভিন্ন এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় ছাত্রছাত্রীদের শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। অনেক জায়গায় সরকারিভাবে ত্রাণ দিলেও চাহিদার তুলনায় তা খুবই অপ্রতুল্য বলে জানান দুর্গতরা। বন্যা পরিস্থিতির সবশেষ জানাতে সুনামগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কুলেন্দু শেখর দাস। পানি কমে যাওয়ায় বানভাসীদের দুর্ভোগ কেমন দেখছেন এবং সার্বিক পরিস্থিতি আমাদেরকে জানাবেন কুলেন্দু।
কত জানাচ্ছি, আপনারা নিশ্চয়ই জানেন। তো এক মাসের মধ্যে কিন্তু সুনামগঞ্জে 3 দফার বন্যা মোকাবিলা করতে হয়েছে সুনামগঞ্জের মানুষজনকে। যদিও সুনামগঞ্জের সুরমা, কুশিয়ারা সহ সবকটি নদীর পানি কিন্তু দ্রুত কমতে থাকলেও কিন্তু মানুষের যেন দুর্ভোগের কমতি নেই। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সুনামগঞ্জ শহরের পশ্চিম হাজিপাড়া এলাকায়, যে আমি আপনাদের দর্শকদের দেখানোর চেষ্টা করছি যে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করে থাকবেন যে দ্রুত সুনামগঞ্জের সুরমা নদীর পানি কিন্তু ষোলগড় পয়েন্টে বিপদ সীমার 53 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং গত 24 ঘন্টায় কিন্তু 3 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। আপনি লক্ষ্য করে থাকবেন এই যে আপনার শহরের যে যাওয়ার হাওর এবং এই সুরমা নদী এইগুলোতে কিন্তু পানির প্রবাহ থাকার ফলেই কিন্তু এই যে রাস্তাগুলো এবং বাসাবাড়িতে এখনো কিন্তু জলমগ্ন রয়েছে, ফলে মানুষের জন্য দুর্ভোগের কমতি নেই। মানুষজন কিন্তু তাদের ঘর বাড়িতে ফিরে গেলেও কিন্তু মানুষের যে খাদ্য সংকট রয়েছে, তারা তাদের কাঁচা ঘর বাড়িগুলো কিভাবে মেরামত করবেন সেটা কিন্তু একটা বড় সমস্যা। তো সবার একটা কিন্তু প্রত্যাশা হচ্ছে যে আগামী এই সময়টাতে দ্রুত যেন এই যে নদী এবং যাওয়ার হাওয়ার সহ সবগুলো নদী যেন খননের উদ্যোগ নেওয়া হয়। কুলেন্দাও আপনাকে ধন্যবাদ। দীর্ঘ 19 বছরেও বন্ধ হয়নি ডাকাতিয়া নদীর উপর নির্মিত চাঁদপুর সেতুর টোল আদায়। স্থানীয়দের অভিযোগ, কয়েক বছর আগেই সময়সীমা পেরিয়ে গেলেও প্রতিটি যানবাহন থেকে এখনও টোল আদায় করছে ইজারাদার। এটি বন্ধে বিভিন্ন ব্যানারে মানববন্ধন সহ নানা কর্মসূচি পালিত হলেও কর্ণপাত করেনি সংশ্লিষ্টরা। তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ পেলেই এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। আন্তর্জাতিক প্রসঙ্গ, ইসরায়েলি তাণ্ডবে গাজায় আরও 80 ফিলিস্তিনি নিহত হয়েছে। টানা 9 মাসের হামলার ফলে যে ধ্বংসাবশেষ রয়েছে তা সরাতে 15 বছর সময় লাগবে বলে জানিয়েছে জাতিসংঘ। ফিলিস্তিনিদের নিপীড়ন ও গুরুতর মানবাধিকার লঙ্ঘনের দায়ে ইসরায়েলের 5 নাগরিক 3 সংস্থার উপর নিষেধাজ্ঞা জারি করেছে ইউরোপীয় ইউনিয়ন। এদিকে যুক্তরাষ্ট্রের নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট হিসেবে জেডি ভ্যান্সকে বেছে নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। খেলার খবর, ফুটবল। দেশে ফিরে লাখো মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে শিরোপা উদযাপন করল ইউরোতে রেকর্ড চতুর্থবার চ্যাম্পিয়ন হওয়া স্পেন দল। পথে পথে লাখো মানুষ, প্রায় সবারই গায়ে দলের জার্সি কিংবা পতাকা রঙের পোশাক। হাতে হাতে পতাকা, গায়ে জড়ানো পতাকা তো আছেই। পতাকার রঙে ক্যাপ, হ্যাট, বিশাল আকৃতির চশমা এবং নানা কিছু, সব মিলিয়ে যেন লাল সবুজের সমুদ্র, বলা যায় গৌরব আর ভালোবাসার স্রোত। সেই জোয়ার দিয়েই ইউরোতে চ্যাম্পিয়ন হওয়া দলকে বরণ করে নিলেন স্প্যানিশরা। 16 বছর আগেও যে দেশটির ইউরো শিরোপা ছিল স্রেফ একটি, এখন তারাই রেকর্ড সর্বোচ্চ বারের চ্যাম্পিয়ন। এদিকে ভাঙা হৃদয় নিয়ে দেশে ফিরেছে ইউরো রানার্স আপ ইংল্যান্ড দল। কোপার ফাইনালে হারের পর যুক্তরাষ্ট্রে গ্রেফতার হয়েছেন কলম্বিয়ার ফুটবল ফেডারেশনের সভাপতি ও তার ছেলে। স্টেডিয়ামে নিরাপত্তা রক্ষীদের সঙ্গে মারামারির অভিযোগে আটক করা হয়েছে তাদের। মায়ামির পুলিশ সোমবার এই খবর জানিয়েছে বলে ম্যাচ শুরুর আগের দর্শক হাঙ্গামায় জড়িত আরও 25 জনকে আটক করা হয়েছে। মায়ামি ডেড পুলিশের ডিটেকটিভ অ্যান্ড্রে মার্টিন একটি বার্তা সংস্থাকে বলেন, কলম্বিয়ার ফুটবল ফেডারেশনের সভাপতি রামন হেসুরুন ও তার ছেলে রামন হামির হেসুরুনকে হার্ড রক স্টেডিয়ামের অনাকাঙ্ক্ষিত একটি ঘটনায় আটক করা হয়েছে। দুজনের বিরুদ্ধে ম্যাচের দিন দায়িত্বে থাকা নিরাপত্তা রক্ষীদের সঙ্গে মারামারির অভিযোগ আনা হয়েছে। আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জার্মান তারকা থমাস মুলার। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক ভিডিও বার্তায় মুলার এই কথা জানিয়েছেন। জার্মানির জার্সিতে 14 বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে 131 ম্যাচে 45টি গোল করেন তিনি। আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেও ক্লাব ফুটবলে দেখা যাবে এই তারকাকে। এদিকে সুইজারল্যান্ডের বর্তমান যুগের সেরা ফুটবলারদের একজন জাদ্রান শাকিরিও অবসরের ঘোষণা দিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বিদায় নিশ্চিত করেন নিজেই। অন্যদিকে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ফ্রান্সের স্ট্রাইকার অলিভার জিরু। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। বিজ্ঞান গবেষণা ছাড়া কোনো জাতি উন্নতি করতে পারে না বললেন প্রধানমন্ত্রী। বিজ্ঞান শিক্ষার উন্নয়নে কাজ করার তাগিদ। পাল্টাপাল্টি কর্মসূচিতে থমথমে ঢাকা বিশ্ববিদ্যালয়। বিকেলে কোটা আন্দোলনকারীদের বিক্ষোভ। পাল্টা কর্মসূচিতে দুপুরে মাঠে নামছে ছাত্রলীগ। বর্ষায় নদ নদীতে প্রাণ ফিরলেও জলে মিলছে না মাছ। নদী দূষণে 20 বছরে $51 বিলিয়ন ক্ষতির মুখে পড়বে দেশ, বলছে বিশ্বব্যাংক।
এবং জনবল সংকটে বন্ধ গোপালগঞ্জের শেখ সায়রা খাতুন মেডিকেলের 16 বিভাগ, সুবিধা বঞ্চিত স্থানীয়রা, ক্রমান্বয়ে চালুর আশ্বাস কর্তৃপক্ষের। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন বিকেল 3টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।